এমপি বা সংসদীয় যে এমপি জনাব তারেক রহমান এবং আরাফাত রহমানকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলেছে, তাকে প্রতিবন্ধী ভাতা দেওয়া হোক। কারণ কে মানে আপনারা চিন্তা করেন যে শিশু মুক্তিযুদ্ধ মানে কি, মানে শিশুরা গিয়ে হচ্ছে পাকিস্তানের সাথে লড়াই করছে, ওরে কোনো গুলি লাগে নাই, সাইত্রে গুলিতে মারা নাই, ওদের রাজা আর ওটা রাজাকার, ওটা গাঁজা খোর, ও গাঁজা খায় মারা গেছে, ওদের মাথা ফাটা অনেক দাম বুঝছে, ওই মাথা মতো নিশাখোর, ও গাঁজা খায় মারা গেছে, নিশা খায় মারা গেছে, নিশাতে মারা গেছে, পিছনে মাথা ফাটা আছে, পিছনে অনেক মাথা ধরি 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 না, ধরি 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 না। হ্যাঁ, তুমি ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, বিএনপির কি দোষ? এটা অকারণত বহুমানের দোষ। সে চাইছে, সেই নাচাইতেছে পিছন থেকে, সে নাকি নতুন করে এটা করবে ঘুমে, তো ওইটাতে ঘুমের সংজ্ঞা বদলাবে। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা জনাব প্রফেসর ডক্টর আসিফ নজরুল মুখ খুলেছেন সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, নানান বিষয় নিয়ে। এই মুখ খোলায় বিএনপি ভয় পেয়েছে। আবু সাইদ ছিল একটা রাজাকার। আবু সাইদ গুলি লেগে মারা যায়নি, আবু সাইদ গাঁজা খেয়ে মারা গেছে। দর্শক, আবু সাইদ হত্যাকাণ্ডের বিষয়ে আজকে রায় হয়েছে এবং দুজনকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই রায় শোনার পরে মনে করেন যে তাদের মাথা বিগড়ে গেছে। বিগড়ে যাওয়ার পর বলতেছে যে আবু সাইদ গাঁজা খেয়ে মারা গেছে, আবু সাইদ এমনিতেই মারা গেছে, আবু সাইদের গায়ে গুলি লাগেনি, আবু সাইদের কোথাও গুলি লাগেনি, আবু সাইদ গাঁজা খাইছে, তার মাথা ফেটে গেছে, সে একজন রাজাকারের বাচ্চা, সে পাকিস্তান, কত কথা বলতেছে। আচ্ছা, এই যে রাজাকার বলতেছে, হ্যাঁ আপনারা তো ভিডিও শুরুতে দেখলেন না, আবু সাইদকে যে রাজাকার বলতেছে। আচ্ছা, আবু সাইদ রাজাকার হলো কেমন? আবু সাইদের বয়স কি সেই 71 সালে হয়েছিল? সে কি 71 সালে জন্ম নিয়েছিল? সে কি ওই যারা বলতেছে তাদের মা বোনদেরকে ধরে ধরে পাকিস্তানি বাহিনীর কাছে নিয়ে গিয়েছিল? মানে দর্শক শ্রোতা, আপনারা বলতে পারেন তাহলে কি রাজাকার কেউ নেই? অবশ্যই আছে ভাই, রাজাকার যারা অবশ্যই আছে। রাজাকারদের জন্যই তো মনে করেন আমাদের দেশের মা বোনদের ইজ্জত লুণ্ঠন হয়েছে। কিন্তু এখন আমাকে যদি আপনি রাজাকার বলেন, আমার বয়স হলে মনে করেন যে 32 থেকে 33 বছর বয়স, আমাকে রাজাকার বললে হবে? 55-56 বছর সময় পার হয়ে গেছে, এখন যদি আমাকে আপনি রাজাকার বলেন তাহলে কি সেই সময়কার সময়ের সাথে মিলল? তো যাই হোক দর্শক শ্রোতা, এই রাজাকার বলার কারণে হাসিনার পতন হয়েছে, এই রাজাকার বলার কারণেই মনে করেন যে আজকে এই পুলিশদের 12টা বাজতেছে, হ্যাঁ, হাসিনার কথা মতো চলার কারণে। তো দর্শক শ্রোতা, আমি কথা বাড়াবো না, যেহেতু অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন, আজকে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো বর্তমান যারা পুলিশ বাহিনী রয়েছেন, সশস্ত্র বাহিনী রয়েছেন, তাদেরকে আসলে একটা কথা উদ্দেশ্য করে বলতেই হয়। এই যে দেখেন বর্তমানে যে পুলিশগুলোর ফাঁসির রায় হচ্ছে, এদের অপরাধটা কি? এদের অপরাধ হলো হাসিনার কথা মতো নিরীহ সাধারণ জনগণকে হত্যা করা, গুম করা, খুন করা। এটা যদি না করতো তাহলে তারা অপরাধ করতো না এবং অপরাধী হতো না এবং আজকে তাদের ফাঁসির রায় হতো না। এখন যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, পুলিশ বাহিনীকে জনগণের বন্ধু হয়ে থাকতে হবে, জনগণের শত্রু নয়। জনগণের শত্রু হলে এখন যদি বিএনপির কথা অনুযায়ী, বিএনপি সরকারের কথা অনুযায়ী যদি বৈধকে অবৈধ বানায়, অবৈধকে বৈধ বানিয়ে এবং গুম করে, খুন করে, অন্যায় অত্যাচার এবং যারা পাপ করেনি তাদেরকে পাপী বানিয়ে জেলখানার মধ্যে ভরে দেয়, যাদের সরকার বিরোধী বা সরকার নিয়ে সমালোচনা করার কারণে যাদেরকে ধরে নিয়ে জেলখানার মধ্যে ভরে নিয়ে গুম করে, খুন করে শেষ করে দেয়, এরকম যদি এখনকার পুলিশ প্রশাসন করতে থাকে তাহলে দেখবেন এক সময় এই বিএনপি সরকার হয়তো চলে যাবে, আবার আওয়ামী লীগ সরকার হয়তো আসলে দেখবেন আবার এই পুলিশগুলোর অবস্থা খারাপ হবে। আসলে এগুলো থেকে একটা জিনিস শিক্ষা নেওয়া আমাদের দরকার, নাকি বলেন? যাই হোক, কথা বাড়াবো না, চলুন ভিডিওগুলো আগে দেখে আসি, তারপরেই ভিডিওটি শেষ করব। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। ঘুম অধ্যাদেশ বাতিল করেছে বিএনপি, অবশ্যই এটা বিএনপির দোষ না, কার দোষ এটা আমরা পরে দেখবনি। তার আগে এই অধ্যাদেশ নিয়ে সমস্যাটা আগে বুঝে দেখি। আমরা জানে না কম বুঝি, তারা ঘাবড়া যায় জ্ঞানের কথা শুনে, তাই হাঙ্গারে না দূর পাড়ায় জ্ঞানজাম বাদিছে। তাহলে কি কি বিষয় নিয়ে আসেন সেটা দেখি। সংসদের কাজ তো আইন বানানো, ব্রিজ রাস্তাঘাট করা কিন্তু সংসদের কাজ না, এমপির কাজ না। যেই টাইমে সংসদ থাকে না সেই টাইমে যদি একটা আইনের দরকার হয় তাহলে সরকার কি করবে? সংসদ না হয় গত 1.5 বছর ছিল না, কিন্তু এখনো সংসদ আছে, কিন্তু সংসদ মুলতবি হয়ে যাবে কিছুদিন পরে। যখন মুলতবি থাকবে, সংসদ বসবে না, মিটিং হবে না, তখন কি করবে সরকার? যদি আইনের দরকার পড়ে তখন সে অধ্যাদেশ বানায় কাজ করবে। এখনো এই সরকার অধ্যাদেশ বানাতে পারে, দুধের স্বাদ তো ঘোলে মিটানো যায়, গোস্ত নাই পাবে ঝোল দেওয়া হয়, উঙ্কায় আর কি। কিন্তু নিয়ম হইতেছে পরে যখন সংসদ বসবি তখন এই অধ্যাদেশটা সংসদে পেশ করা লাগবে। সংসদ হয় সেগুলোকে আইন বেনে দিবে অথবা বাদ করে দিবে।
অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো মানে প্রফেসর ইউনূসের সরকারের সময় তো সংসদ ছিল না, তাই তারা অধ্যাদেশ জারি করে সরকার চালাইছে। ইউনূস সরকারের জারি করা 133টা অধ্যাদেশের মধ্যে 98টা অধ্যাদেশ আইনে পরিণত করতে সংসদে বিল আকারে উত্থাপনের সুপারিশ করছে বিএনপি। বাকি 15টা অধ্যাদেশ সংশোধন করে বিল আকারে উপস্থাপন করার সুপারিশ করছে। আর 20টা অধ্যাদেশ আপাতত আর আইনে রূপান্তরিত হইতেছে না, মানে কার্যকারিতা হারাই যাইতেছে, ওই অধ্যাদেশ আর থাকবে না। কোন কোন অধ্যাদেশ কার্যকারিতা হারাইতেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলোর মধ্যে আছে গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ অধ্যাদেশ, মানবাধিকার কমিশন শক্তিশালীকরণ অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা বৃদ্ধি অধ্যাদেশ, বিচার বিভাগের আলাদা সচিবালয় অধ্যাদেশ, বিচারক নিয়োগের পদ্ধতি সংক্রান্ত অধ্যাদেশ। এইগুলা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ। এখন প্রশ্ন হইতেছে এইগুলোর কেন আইন বানাইতেছে না বিএনপি? একটা একটা করে আলাপ করা দরকার। আজকে আমরা শুধু গুম নিয়ে আলাপ করবো। কেন বিএনপি গুম বিষয়ক অধ্যাদেশ করতেছে না? তাহলে কি বিএনপি চায় না যে গুম বন্ধ হোক, মানবাধিকার কমিশন শক্তিশালী হোক? আসেন এক এক করে দেখি। আজকে শুধু দেখবো আমরা গুম নিয়ে। আপনাদের মনে আছে সেনাবাহিনীতে সমস্ত সদস্য গুমের সাথে জড়িত, তাদের সামরিক আইনে বিচারের দাবি তুলেছিল ওয়াকারানন্দ প্রভুপাদ। এরপরে অনেকে এই দাবিতে মাঠে নেমেছিল। প্রভুপাদ কেন আবদার ধরেছিল মার্শাল ল কোর্টে বিচার করতে দিতে হবে, কারণ সেনাবাহিনীর মোরাল নাকি নষ্ট হবে যদি তাদের আইসিটিতে বিচার করা হয়। মার্শাল ল আইনে গুম কোনো অপরাধ না, তাই মার্শাল ল কোর্টে বিচার করলে সবাই খালাস পেয়ে যাবে। কর্নেল ফারুক মেজর ডালিমকে মার্শাল ল কোর্টে বিচার করা হয়েছিল, অপরাধ করলে বিচার হবে। গত 15 বছরে সেনাবাহিনীর মোরালকে ঘুমাইতেছিল। নির্বাচনের আগে ওয়াকারানন্দ প্রভুপাদ গুম খুনে জড়িতদের রক্ষার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে সাথে নিয়ে নানা প্রস্তাব দিয়ে আসতেছিল যে আমরা নির্বাচনে হেল্প করবো, তোমাকে জিতাই নিয়ে আসবো। কেউই টোপ গলে নাই, বিএনপি টোপটা গিলিছে, ইঞ্জিনিয়ারিং করে 2/3 মেজরিটি পাইছে। পার্থ কইছে না আমাদের সংবিধান পরিবর্তনের জন্য 51% জনগণ ভোট দিছে। শুনেন, জনগণ কিন্তু সংবিধান পরিবর্তন করার জন্য 51% ভোট আমাদেরও দিয়েছে। শুনেছেন? এই যে 2/3 মেজরিটি নিয়ে কলার ঝাঁকানো পার্থ, এটা বিএনপির দরকার ছিল, বিএনপি দেওয়া হয়েছে, এটা খুবই ক্রুশিয়াল। এই 2/3 মেজরিটি কে দিছে? 16 কোটি মানুষ, 14 কোটি মোবাইল, 14 কোটি মোবাইল কে দিয়েছে? কে দিয়েছে? এটা দিছে হাসিনা এস্টাবলিশমেন্ট। সে শুধু 16 কোটি মোবাইলই দেয় নাই, বিএনপির এই ক্ষমতাও দিছে। এই 2/3 মেজরিটি এটাই সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি দিছে। কেন দিছে? যেন যা খুশি বিএনপিকে দিয়ে করাই নেওয়া যায়। গুমের বিচারে সুপিরিয়র রেসপন্সিবিলিটি, তার মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় যে গুম করবে তার কমান্ডারদেরকে বিচারে আওতায় আনা হবে। এইটাই শুরু থেকে ওয়াকারানন্দ প্রভুপাদের আপত্তি ছিল। তাই বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে যে দাসখত লিখে দিয়ে আসছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল গুম অধ্যাদেশ বাতিল করতে হবে। আমি বেনে করছি না, শিলং সালাউদ্দিন নিজেই কইছে যে পূর্বের অধ্যাদেশে সংজ্ঞাগত কিছু জটিলতা ছিল যা গুমের প্রকৃত নির্দেশদাতা শনাক্ত করা কঠিন করে তোলে। নির্দেশদাতা শনাক্ত করা কঠিন মানে কি? মানে সুপিরিয়র রেসপন্সিবিলিটি ক্লজ, ঊর্ধ্বতনের দায়িত্ব, এটা কাজ করতেছিল, কমান্ডারদের ধরা যাইতেছিল, সেটাই সমস্যা। ওয়াকারানন্দ প্রভুপাদের সমস্যা, শিলং সালাউদ্দিনেরও সমস্যা। সালাউদ্দিন নিজের মুখে কবুল করে দিচ্ছেন কেন বাতিল করলো এই গুম অধ্যাদেশ। এবার বুঝেছেন তো কার দোষ? হ্যাঁ, তুমি ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, বিএনপির কি দোষ? এটা ওয়াকারানন্দ প্রভুপাদের দোষ। সে চাইছে, সেই নাচাইতেছে পিছন থেকে, সে নাকি নতুন করে এটা করবে ঘুমে। তো ওইটাতে গুমের সংজ্ঞা বদলাবে। কি সংজ্ঞা বদলাবে? জাতীয় নিরাপত্তার স্বার্থে আটক হইলে গুম না। তো হাসিনা কোন যুক্তিতে আটক রাখতো? জাতীয় নিরাপত্তার স্বার্থ দেখাই তো আটক রাখতো। এখন ছয় বিএনপি একই কাম করতে চায়, সেই লাইসেন্স চায়, তাহলে গুম প্রতিরোধ আইন করে লাভ কি? জাতীয় নিরাপত্তার কারণ দেখা আটক রাখলে সেটা যদি গুমই না হয় তাহলে গুম প্রতিরোধ আইন বানানোর দরকার নাই। কিরকম জাউরের মধ্যে কিছেন? হ্যাঁ, 2 মাস হয় নাই জাউরামি শুরু করে দিছে। বিএনপি যে গুম অধ্যাদেশ বাতিল করলো, তো বিএনপির আর্গুমেন্ট কি? অনেকগুলো আর্গুমেন্ট আছে, আমরা সবগুলো একটা একটা করে দেখতেছি আর সবগুলোই খন্ডাইতেছি। কারণ হিসাবে আইন উজির কইছে গুমের শাস্তি মাত্র 10 বছর ছিল, তাই এটা নাকি বাড়াইবে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। আগে শুনেন, গুমের যারা অপরাধী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড। গুমের যে আইনটার কথা বলা হয়েছে অর্ডিন্যান্সে, সেখানে 10 বছর পর্যন্ত সাজা দেওয়ার সুযোগ রাখা হয়েছে মাননীয় স্পিকার। শুনেছেন? এবার দেখেন গুমের শাস্তি কি ছিল গুম অধ্যাদেশে, দেখেছেন? মৃত্যুদণ্ড ছিল। তাইলে কেন মিছা কথাটা কইলো এ ভালসুন টাকলা? কারণ আর কিছু না, যুক্তি নাই, কোনো আবিষ্কার করেছে এই যুক্তি। আর এমনই বেকুব, সে মনে করে কেউ বুঝবে না, তারা ধরতে পারবে না। হ্যাঁ, এর টাকলা ভালসুন যে যুক্তিগুলা মাশাআল্লাহ কই থেকে আবিষ্কার করে আল্লাহ জানে। উনি নাকি উকিল, আদালতে কি ভালো যুক্তি দিত কে জানে। আরো কে কি কইছে এটা গুমের সাথে যুক্ত না, তাও এটা দেখেনি। বিরোধী দলের সদস্যদের উদ্দেশ্য করে কইছে আপনারা বলছে যে 72 সংবিধান মানেন না, অথচ এই সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ওই সংবিধানের আলোকেই। সংবিধান প্রেমী এসে গেছে, 72 সংবিধান হাসিনার চাইতে বেশি প্রেম 72 সংবিধানের সাথে। এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গেজেটেড বালসিউন, বালসিউন বিরোধী দল কইছে নাকি রে যে 72 সংবিধান মানি না? কই কইছে? দেখা কই কইছে? জামাত এনসিপি ধরবেন তারে, প্রমাণ দিতে কইবেন, নয়তো তার বক্তব্য এক্সপান্স করার দাবি তুলবেন। এনসিপি জামাত বলছে 72 সংবিধান সংস্কার করতে হবে এবং গণভোটে জনগণ সেই সংস্কারের পক্ষে রায় দিছে। সংবিধান সংস্কার করতে চাওয়া আর সংবিধান না মানা কি এক কথা নাকি রে ভালচুন টাকলা? চান্দি থাপড়া দিয়ে তোর বুদ্ধি বের করে দেবো। সংবিধানের 142 অনুচ্ছেদে সংশোধনের পদ দিতে, তাহলে সংশোধন চাওয়া সংবিধান বিরোধী হয় কিভাবে বালচুন? তার মানে সংস্কার চাওয়া সংবিধানকে না মানা দুটো এক করে ফেলছে। এটা শয়তানি। তাও উকিলি প্যাস হইলে কথা ছিল, এটা কুট না প্যাস, কারণ আরো আছে তার বচন। ওই কইছে জুলাই সনদের 22 নম্বর ক্লজ অনুযায়ী স্বাক্ষরকারী দলগুলো কমপক্ষে 5% নারী প্রার্থী দেবে। বিএনপি প্রায় 5% দিছে, কিন্তু জামাত আর এনসিপি একজনকে মনোনয়ন দেয়নি। জামাত এনসিপি নাকি মনোনয়ন দেয়নি, এনসিপি মনোনয়ন দিছে না, ওরা ধরবেন। এনসিপি তো মনোনয়ন দিছে, কতগুলো নারীকে মনোনয়ন দিছে দেখ বালচুন টাকলা। এই বালচুন জুলাই সনদ তো বাস্তবায়ন হতে হবে, তারপর না কওয়া যাবে যে মানছে না মানে নাই।
আগে তো কবুল করতে হবে, তারপরে না বাচ্চা পয়দা করে দেখাবে যে পারিস তুই। কবুল না করে বাচ্চা পয়দা করে করতেছি যে আমি বাচ্চা পয়দা করেছি, আর একজনকে কইতেছে যে জাউরা বাচ্চা কেন পয়দা করেন। হ্যাঁ হ্যাঁ, আদালতে সব যুক্তি দিতিস নাকি রে? হ্যাঁ টাকলা মক্কেল তো কোনো কিছু জিততো না মনে হয়। আবার কইছে জামাত রাষ্ট্রপতির ভাষণ বয়কট করেছে, অথচ রাষ্ট্রপতি স্বাক্ষরিত গণপ্রজাতন্ত্র মানতে চায়। এটা জামাতের নাকি মুনাফিকি চরিত্র। হ্যাঁ, প্রথমত সংসদে ধর্মীয় পরিভাষা ব্যবহার করে বিরোধী দলকে আক্রমণ করা একজন আইনমন্ত্রীর পক্ষে চরম আনপ্রফেশনাল, পার্লামেন্টারি ডেকোরামের একটা লঙ্ঘন। এইখানে স্পিকার নীরব, কবি নীরবে থাকে এই সময় যখন এরা পার্লামেন্টারি ডেকোরাম ভঙ্গ করে তার নিজের দলের লোকেরা। আমি জানি না বিরোধী দল কিছু কইছিল কিনা, এক অদ্ভুত ব্যাপার। সংসদীয় রীতি নীতি, রুলস অফ বিজনেস, ডেকোরাম, এই সমস্ত কিছু জন্ম হয়েছে বিরোধী দলের ভয়েসকে প্রমিনেন্ট করার জন্য, আর সরকারি দল এগুলোকে ব্যবহার করতেছে নির্লজ্জভাবে বিরোধী দলের কন্ট্রোল করার জন্য, স্তব্ধ করার জন্য। আজিব বাত মানে জাউরা মোড়ে একটা সীমা আছে তো, মানে এগুলো সব ফার্স্ট ক্লাস আন্তর্জাতিক মানে গেজেটেড জাউরা। যাই হোক, ওর তো যুক্তিটাই ভুল। রাষ্ট্রপতির ভাষণ বয়কট একটা রাজনৈতিক প্রতিবাদ। বিশ্বের সকল সংসদে বিরোধী দল সময় সময় এটা করে, আর রাষ্ট্রপতি স্বাক্ষরিত অধ্যাদেশ মানা একটা আইনি বাধ্যবাধকতা। এই দুটো তো সম্পূর্ণ আলাদা ক্যাটাগরি। এই দুটাকে এক জায়গায় এনে কইতেছে মুনাফিকি। আর তৃতীয়ত, বিএনপি নিজেও তো রাষ্ট্রপতি স্বাক্ষরিত ইমপ্লিমেন্টেশন অর্ডার, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটা মানতেছে না। তাহলে আইনমন্ত্রী নিজের দলকে মুনাফিক নাকি? ও কি মুনাফিকের দল করে নাকি? শালা টাকলা। এবার আসেন দেখি আরেক ভাল শুন, চিফ প্রসিকিউটর কি কইছে। ওই কইছে যে গুম অধ্যাদেশ লাগে না, আইসিটিতে একটি গুম আগে থেকে আছে। এ ভাল শুন, আগে থেকে কোথায় ছিল? 2024 আগস্টের আগে বাংলাদেশে কোনো আইনে গুম শব্দটা ছিল না, আইসিটি একটাও ছিল না। 15 বছর মানুষ গুম হয়েছে, কিন্তু গুম আইনের চোখে অপরাধী ছিল না। প্রফেসর ইউনূসের সরকার এসে এই আইসিটি একটা গুম ঢুকেছে, আলাদা করে গুম অধ্যাদেশ বানাইছে। দুইটা একই সরকারের কাজ। বিএনপি বলতেছে একটা রাখবো আর একটা ফেলবো। কেন? এখন প্রশ্ন হইতেছে কোনটা ফেলতেছে আর কোনটা রাখতেছে, সেটা দেখতে হবে। কেন একটা ফেলতেছে একটা রাখতেছে? আইসিটি আর গুম অধ্যাদেশ একই জিনিস না রে ভালছুন, কেন না? আইসিটি একটা গুম আছে একটা মানবতা বিরোধী অপরাধ হিসেবে। এর মানে কি? এর মানে হলো আপনাকে প্রমাণ করতে হবে যে গুমটা একটা বড় পরিকল্পনার অংশ ছিল, ব্যাপকভাবে হয়েছে। একটা দুইটা আইসোলেটেড ঘটনা তো আইসিটিতে মামলা করতে পারবেন না। গুম অধ্যাদেশে এই শর্ত ছিল না। একজনকে গুম করলেও অপরাধ, থানায় যায় মামলা করতে পারতেন। সহজ ভাষায় বলি, আইসিটি একটা হলো বাগমারার বন্দুক, বড় শিকারের জন্য হাসিনার মতো, আসাদুজ্জামান খান কামালের মতো, খুনি জিয়াউল হাসান মতো। আর গুম অধ্যাদেশ হলো ঘরের তালা, প্রত্যেক দিনের সুরক্ষার জন্য এটা দরকার। এখন বিএনপি কইতেছে বাগমারার বন্দুক আছে তাই ঘরের তালা লাগবে না, তো চোর তো রোজ আসে, বাঘ তো রোজ আসে না, ঘরের তালা খুলে দিলে চোর ঢুকবে, বন্দুক দিয়ে কি চোরকে গুলি করবে? হ্যাঁ, কামান দিয়ে গুলি কর, তাইলে আর একটা বড় কর। আর 3 নম্বর কারণ কি, গুম অধ্যাদেশে একটা বিশেষ ধারা ছিল যে গুম করছে শুধু সে না, যে নির্দেশ দিয়েছে সেও দায়ী। মানে সিপাহী ধরা পড়লে কর্নেলও ধরা পড়বে। এটাই অকারণে প্রভুপাতের গলা কাটা ছিল, এটাই বাতিলের আসল কারণ। 15টা অধ্যাদেশ সংশোধন করে পাশ করা হয়েছে, পুলিশ কমিশন অধ্যাদেশ সংশোধন করে পাশ করেছে, শ্রম আইন সংশোধন করে পাশ করেছে। সমস্যা থাকলে ঠিক করে পাশ করো, ফেলে দাও কেন? গাড়ির ব্রেকে সমস্যা এলে ব্রেক ঠিক করো, গাড়ি ভাঙড়িতে দাও কেন? ভাঙড়িতে দিলে বুঝতে হবে যে গাড়ি চালাতে চাও না তুমি। এর উপর হয়েছে কি, চিফ প্রসিকিউটর আইসিটির লোক, গুম অধ্যাদেশ বাতিল হলে সব মামলা তার কোর্টে যাবে, তার ক্ষমতা বাড়বে। তাই কইতেছে ওই আইন লাগে না, সব আমার কাছে আনো, আমি আছি তো। দোকানদার কইতেছে পাশের দোকানে যাওয়ার দরকার নাই, সব আমার দোকানেই পাবেন। হ্যাঁ, এটা তো পরামর্শ না, এটা তো নীতির কথা না, এটা আইনের কথা না, এটা ব্যবসা। ওইখান থেকে আসবে আর টাকা খাবা। তোমার বিএনপির লোকজন তো টাকা খায় ওইখান থেকে, দেখছি তো। আর মজার কথা, নিজেই কইছে আজ যে সংশোধনী পাশ হয়েছে সেটা পুরো টেক্সটে পড়েনি, কিন্তু বক্তি মাছ হারবি পড়েনি, কিন্তু বলে দিতেছে গুম অধ্যাদেশ লাগে না, প্রেসক্রিপশন না পড়ে বলতেছে ওষুধ লাগবে না। এটা কোন ধরনের ডাক্তারি রে বালচুন? এরকম কনফিডেন্সের সাথে বলে যাওয়া আরেকজন হইতেছে শিলং সালাউদ্দিন। তারেক রহমানের পক্ষে সে বক্তব্য দেয় সংসদে। তারেক রহমান সংসদে বসে বসে হাততালিস দেওয়া ছাড়া আর কিছু করে না, আর মাঝে মাঝে কারো পিঠ চেপে দেয়। এই সংসদের সবচেয়ে জোরালো কণ্ঠ হইতেছে শিলং সালাউদ্দিনের। তারেক রহমান বসে থাকে কিছু না বলে, কথা বলে শিলং সালাউদ্দিনের দিয়া। দেখেন, জনাব সালাউদ্দিন আহমদ সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইয়েস মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখছি। মাননীয় সংসদ নেতা সর্বশেষে বক্তব্য রাখবেন কিনা সেটা তার প্রিরোগেটিভ, কেউ ডিকটেট করতে পারে না, এটাই বিধি। দেখেছেন, সে দেখেন কনফিডেন্টলি কইতেছে সংবিধান সংস্কার হয় না, সংশোধন হয়। শোনেন, সংবিধান হয় রহিত হয়, স্থগিত হয়, সংশোধন হয়, বাতিল হয়, ইত্যাদি হয়। সংবিধান তো সংস্কার হয় না মাননীয় স্পিকার। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা জনাব প্রফেসর ডক্টর আসিফ নজরুল মুখ খুলেছেন সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, নানান বিষয় নিয়ে। এই মুখ খোলায় বিএনপি ভয় পেয়েছে, বিএনপির এক প্রকার তোলপাড়, বিএনপি টনক নড়েছে। এখন বিএনপি আসিফ নজরুলের বিরুদ্ধে লেগেছে। যেহেতু আসিফ নজরুল বিএনপির গোমর ফাঁস করে দিয়েছেন, আসিফ নজরুল বিবিসি বাংলা একটা সাক্ষাৎকারে, প্রথম আলোতে একটা সাক্ষাৎকারে এবং তার 2টা ফেসবুক পোস্টে যেটা ডিসক্লোজ করেছেন যে বিএনপি একটা প্রতারক দল। সরাসরি এই ভাষা প্রয়োগ করেন নাই, কিন্তু এর অর্থ হচ্ছে এটা বিএনপি প্রতারক দল। বিএনপির বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে, জনগণ এখন সংস্কারগুলো চাচ্ছে। বরং অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা হিসেবে আমি যা করেছিলাম সেটা সঠিক ছিল, সেটি জনগণ চায়। এখন বিএনপি উল্টো পথে হাঁটছে। আসিফ নজরুলের বক্তব্যগুলোর সার কথা এটা, বিএনপি এটা ভালোভাবে নেয়নি, যার ফলে বিএনপি এখন আসিফ নজরুলের বিরুদ্ধে লেগেছে। দর্শক খবর, দুদকে আসিফ নজরুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। এই দুদক ভিন্নমত দমনের সবথেকে বড় হাতিয়ার, কিন্তু ইন্টারেস্টিংলি এই দুদক দিয়ে জামাতের ভিন্নমত দমন করা যাবে না, কারণ জামাত ওই পথে হাঁটাই না। কিন্তু জামাত নন জামাত ভিন্নমত দমন করার জন্য দুদক সবথেকে গুরুত্বপূর্ণ হাতিয়ার। এখন অতীতেও ছিল, এটা আওয়ামী লীগের সময় বিভিন্ন ভিন্ন মতের লোকজনকে দমন করার জন্য এই দুদককে ব্যবহার করতো, দুদকের মাধ্যমে হয়রানি করতো। যেমন আসিফ নজরুল, তিনি আইন উপদেষ্টা ছিলেন, তিনি কিন্তু বিএনপিকে ক্ষমতায় আনার মেটিকুলাস ডিজাইনের পার্টও ছিলেন, বিএনপিকে নানা সুযোগ সুবিধা দিয়েছেন।
যা হওয়ার হয়ে গেছে। এখন বিএনপি নিজেদের মতো করে ফেসিস্টে উঠতে চায়, উঠুক। আসিফ নজরুল চুপচাপ থাকবেন, চাকরি করবেন। যদি এরকম হতো তাহলে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে কোনো অভিযোগ যেত না। কিন্তু আসিফ নজরুল যেহেতু মুখ খুলেছেন, দুদকে অভিযোগ চলে গেছে। শুধু আসিফ নজরুল্লাহ, আপনি নিশ্চিত থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টাই মুখ খুলবে তার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ দুদকে যাবে। এটি হচ্ছে বিএনপি দান্দাবাজি। শুধু এটা, যেমন আসিফ মাহমুদ, সাবেক স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা, তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন করার ঘোষণা দিয়েছেন, তারপরে তাকে নিয়ে নাড়াচাড়া শুরু হয়ে গেছে। এর মানে বিএনপির শত্রু, যে বিএনপি যাকে দমন করতে চায়, বিএনপির জন্য যে প্রতিপক্ষ হয়ে ওঠে, বিএনপি যাকে নিয়ে একটু বিব্রত বোধ করে, তার বিরুদ্ধেই দুদকে অভিযোগ। এবং বিএনপির যে দালাল মিডিয়াগুলো, তারা সবাই ঢালাও প্রপাগান্ডা চালায় যে অমুকে এই করেছে, সেই করেছে, এই কয়শো কোটি টাকা, সেই কয়শো কোটি টাকা। আসলে এগুলো সব ভুয়া এবং এগুলো হচ্ছে হয়রানি করার একটা হাতিয়ার মাত্র। তো এই দুদক গঠনে বিরোধী দলের অংশগ্রহণ অথবা স্বচ্ছতার ভিত্তিতে দুদক গঠন, এইটাই কেন বিএনপি চায় না? এটা বিএনপি চায় না এই কারণে যে এই দুদক দিয়ে তো এভাবে হয়রানি করতে পারবে না। এখন সাপোজ আসিফ নজরুলকে অলরেডি হেনস্থা করা হচ্ছে, অপমান করা হচ্ছে, বাস্তবে দিন শেষে কিছু পাওয়া যাবে না। কিন্তু এই যে অভিযোগ এবং এই অভিযোগকে কেন্দ্র করে বালের কণ্ঠ বা বিএনপির আরো যত দখলকৃত মিডিয়া আছে, তারা টানা কয়েক মাস প্রচারণা চালাবে, আসিফ নজরুলকে ধসিয়ে দেওয়ার চেষ্টা করবে। যেমনটা এনসিপির অনেক নেতার ক্ষেত্রে হয়েছে, যে এমন অভিযোগ দুর্নীতি, যে দুর্নীতি তার চাইতে বড় দুর্নীতিবাজ বাংলাদেশে কেউ নাই। ওই লোকের জীবন তামাতামা হয়ে গেছে, তার স্ত্রী সন্দেহ করেছে, তার গার্লফ্রেন্ডও সন্দেহ করেছে, মা বাবা সন্দেহ করেছে। তো শেষ পর্যন্ত দেখা গেছে যে না, সে 1 টাকাও দুর্নীতি করেনি, অথচ তার ক্ষতি যে করা হয়ে গেছে। এই কাজ করে মিডিয়া হাতে থাকলে এবং দুদক হাতে থাকলে এই কাজগুলো সরকারি দল করতে পারে। তো এই জন্য দুদককে কার্যকর এবং ফাংশনাল করতে, নিরপেক্ষভাবে যেন দুদক কাজ করে, সেজন্য সাংবিধানিক সংস্থাগুলোর সদস্য প্রধান নিয়োগের ক্ষেত্রে একটা নীতিমালা করেছিল সরকার। কিন্তু বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তারা তাদের মতো করে করতে চায়, কারণ তাদের মতো করে যদি সব সেট আপ না দেয়, তাহলে এই আকামগুলো করতে পারবে না, এই আসিফ নজরুলদেরকে ভোগাতে পারবে না। এখন দেখেন আসিফ নজরুলকে ভোগানো হচ্ছে, এটা দেখে হেনস্থা করা হচ্ছে, এটা দেখে অন্যান্য অনেক উপদেষ্টা তারাও চিন্তা করবেন যে দুর্নীতি আমি করিনি 1 টাকাও, তারপরে যে বিএনপি সরকার ও আমাকে অপমান করবে, দুর্নীতির অভিযোগ প্রচার করে আমার মান সম্মান নষ্ট করবে, দুদকের মাধ্যমে আমাকে হয়রানি করবে। অতএব মুখ টুক খোলার দরকার নেই বাবা, আমিও চুপ করে বসে থাকি। এটা হচ্ছে বিএনপির ধান্দা। কারণ কি, ওই যে নাহিদ ইসলাম আগেই বলেছেন যে ডক্টর ইউনূস সহ আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উচিত জামাত নেতৃত্বের দিন 11 দলীয় জোটের সাথে রাজপথে নামা এবং তাদের মুখ খুলতে হবে, কারণ তাদের নৈতিক দায়বদ্ধতা রয়েছে। অতএব এই দুদকের কোনো অভিযোগ বা দুদকের কোনো তদন্ত আসলে বিশ্বাসযোগ্য নয়। দুদক যেদিন স্বাধীন দুদক করতে পারবে, দল নিরপেক্ষ দুদক কায়েম করতে পারবে, যে দুদক রাজনৈতিকভাবে প্রভাবিত হবে না, এরকম যখন আমরা বুঝবো, তখন এই দুদকের অভিযোগ এবং দুদকের তদন্তকে বিশ্বাস করা যায়। এখন পর্যন্ত এটা একটা ধান্দাবাজি ছাড়া আর কিছুই না। সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসিফ নজরুলের অবৈধ সম্পদ ও দুর্নীতির অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন অভিযোগ করেছে এক আইনজীবীকেও বিএনপি লেসপেন্সার খুঁজে নেন। গত বুধবার সুপ্রিম কোর্টের একজন আইনজীবী অভিযোগ করেন, দুদক তার অভিযোগটি গ্রহণ করেছে। এরপরে দেখবেন যে বিভিন্ন পত্রিকা রিপোর্ট করা শুরু করে দিয়েছে। দেখেন আসিফ নজরুলের সমালোচনা আছে, তিনি বিএনপির হয়ে কাজ করেছেন, অনেক গাদ্দারি করেছেন, তার অনেক দায় আছে, কিন্তু তিনি দুর্নীতি করেছেন একথা একবারও বলা যাবে না। তিনি নিজে আত্মবিশ্বাসের সাথে এটা ক্লারিফাই করেছেন এবং আমি জানি যে তিনি দুর্নীতি করেননি। দুর্নীতির অভিযোগ এনে তাকে হয়রানি করা হচ্ছে, যেহেতু তিনি সংস্কারের পক্ষে মুখ খুলেছেন। দুদকে করা অভিযোগটি আসিফ নজরুলের আইন উপদেষ্টা থাকায় তার পিএস বর্তমান জেলা জজ শামসুদ্দিন মাসুমের দুর্নীতি ও সম্পদের অনুসন্ধান অনুরোধ করা হয়েছে। দেখেন, শামসুদ্দিন মাসুমের দুর্নীতি ও সম্পদের অনুসন্ধান করা হয়েছে, কিন্তু এমনভাবে রিপোর্ট সাজানো হয়েছে আসিফ নজরুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। হ্যাঁ, আর এই জন্য দায়ী করা হয়েছে আসলে আসিফ নজরুলকে। মানে অতীতেও সেই 111 সরকার দেখলো যে জামাত নেতাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই, অন্যান্য সব নেতারা ধরা পড়ে। তো জামাত কি করা যায়? দুদককে অ্যাসাইনমেন্ট দিল যে জামাতের বিরুদ্ধে দুর্নীতি জন্ম দাও, জামাতের বিরুদ্ধে দুর্নীতি নাই, দুর্নীতি জন্ম দাও। তো জন্ম একটা দিল যে জামাতের 2 জন যেহেতু মন্ত্রী ছিল, তো মন্ত্রী পরিষদের একটা ক্রয় কমিটি থাকে, সেই ক্রয় কমিটির মেম্বার হিসেবে অন্য মন্ত্রণালয়ে দুর্নীতি হলো তার জানার কথা, অতএব অন্য মন্ত্রণালয়ে দুর্নীতি হয়েছে, সেজন্য মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ গ্রেফতার। অথচ মাওলানা মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মুজাহিদের মন্ত্রণালয়ে দূরবীন দিয়ে খুঁজেও 1 পয়সা দুর্নীতি পাওয়া যায়নি। তো দর্শক বুঝেন যে এই দুদক যে দুর্নীতি জন্ম দিতে পারে, এটা পুরনো ইতিহাস। আর এখন তো হাসিনা তো রাস্তা দেখিয়ে দিয়েছে, যে কাউকে হয়রানি করা প্রয়োজন হবে দুদককে বলেন, তারা আপনাকে কাজ করে দিবে। দুদকে করা অভিযোগে আসিফ এতে পত্রিকায় প্রকাশিত সংবাদের বরাদ দিয়ে অভিযোগ করা হয়েছে, অন্তর্বর্তী সরকার আমলে 8 মাসে আইন মন্ত্রণালয় শুধু সাব রেজিস্টার বদলি দিয়ে ঘুষ লেনদেন হয়েছে 100 কোটি টাকা। এগুলো সব মিথ্যা কথা। তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুল আমলে সাব রেজিস্টার বদলির ক্ষেত্রে কোনো ধরনের নীতিমালা মানা হয়নি। ঘুষের বিনিময়ে বদলির ক্ষেত্রে প্রতিশ্রুত টাকা পরিমোধ না করায় বদলির আদেশ স্থগিত করার প্রমাণ পাওয়া গেছে। তৎকালীন পিএস শামসুদ্দিন মাসুমের মাধ্যমে এই সমস্ত ঘুষ লেনদেন হয়েছে আন্দাজের উপর বলছে। আর এটা কোন সময়? ওই যে আসিফ নজরুল মুখ খুলেছেন, ওই সময় এগুলো সামনে আসে। আসিফ নজরুল আবার চুপচাপ থাকেন, সাক্ষাৎকার দেওয়া ফেসবুকে লেখা বন্ধ করে দেন, দেখবেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ফাইল ওটা গায়েব হয়ে গেছে। পরিবর্তিত আওয়ামী লীগ বা রিফাইন্ড আওয়ামী লীগ আবার রাজনৈতিক কার্যক্রম চলতে পারে। তবে আপাতত এই যে রাজনৈতিক দল নিষিদ্ধের যে অধ্যাদেশটা, সেটা যে আইন আকারে পাশ করলো, সেটা নিয়ে কিন্তু বিএনপিকে সমালোচনার সম্মুখীন হতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত
বিএনপি কেন বহাল রাখলো, এটা নিয়ে এখন রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে। সত্যি তো তাই। ধারণা করা হচ্ছিল যে বিএনপি ক্ষমতা আসার পর আস্তে আস্তে যে রাজনৈতিক তিক্ততা, সেই তিক্ততা হয়তো দূর করবে। যারা অপরাধী তাদের বিচার চলবে, যারা নিরপরাধী তাদেরকে মুক্ত করবে, এবং আওয়ামী লীগ যাতে স্বাভাবিক আস্তে আস্তে রাজনৈতিক কার্যক্রম করতে পারে। এমনও আলোচনা ছিল যে রিফাইন্ড আওয়ামী লীগ বা পরিবর্তিত আওয়ামী লীগ, অথবা সরাসরি যদি বলা যায় যে শেখ হাসিনা বিহীন একটা নতুন আওয়ামী লীগ যদি রাজনীতি করে, তাতে বিএনপির আপত্তি নেই। বরং সেক্ষেত্রে নির্বাচনের আগে যে সংকটটা ছিল, যে বিএনপির বিপরীতে মানে এনটি বিএনপি সমস্ত শক্তি এক হয়েছিল জামাতের নেতৃত্বে, এটা বিএনপির জন্য বড় একটা চ্যালেঞ্জ। তো যেহেতু জামাত তৃতীয় অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানে এসে বিএনপিকে ধাক্কা দিয়েছিল, তখন ধারণা করা হচ্ছিল যে যদি আবার আওয়ামী লীগ ইন করে বাংলাদেশের রাজনীতিতে, তাহলে আবার রাজনৈতিক প্রেক্ষাপটটা পরিবর্তন হবে। তখন জামাত দূরে সরে যাবে, অথবা জামাত এই আওয়ামী লীগ বিএনপির রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে তখন বিএনপির পেছনে আবার সামিল হবে, পেছনে কাতারভুক্ত হবে এবং নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করবে। বলা হচ্ছে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে বিএনপির জন্য বড় বিপদ হয়ে যাবে জামাত। কিন্তু আওয়ামী লীগ যদি আসে তখন জামাত মাইনাস হবে এবং জামাত তখন ভিড়বে বিএনপির পিছনে। তাহলে বিএনপির যে টেনশনটা, সেই টেনশনটা দূর হবে। এমন অনেক রকম আলোচনা চলছিল। কিন্তু এখন অনেকগুলো অধ্যাদেশ কিন্তু বিএনপি অন্তত 20টা অধ্যাদেশ ঝুলিয়ে রেখেছে, সেগুলি তারা মানেনি। তো এখন সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ, এখানে বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময় কোনো ব্যক্তি বা সত্তাকে নিষিদ্ধ এবং তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সুযোগ রেখে যে অধ্যাদেশ জারি হয়েছিল, সেটি এখন বিএনপি সরকারের সময় সন্ত্রাস বিরোধী বিল 2026 হিসেবে জাতীয় সংসদে পাশ হয়েছে। এবং 2025 সালের 11 মে তারিখে সন্ত্রাস বিরোধী আইন 2009 সংশোধন করে ওই অধ্যাদেশ জারি করে পরদিনই এর ভিত্তিতে আওয়ামী লীগ 2025 সালের 11 মে পরদিনই আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল ইউনূসের অন্তর্বর্তী সরকার। এখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অধ্যাদেশটি বিল আকারে সংসদে পাশ করলো, বিল আকারে পাশ হয়ে গেল। এখন পাশ হওয়া বিলটিতে রাষ্ট্রপতি স্বাক্ষর করার পর গেজেটের মাধ্যমে এটা আইনে পরিণত হবে। ফলে বিএনপির দীর্ঘকালের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থেকেই গেল, এবং বিলটি সংসদে পাশের পর আওয়ামী লীগ সমর্থকরা সামাজিক মাধ্যমে এর সমালোচনা করে এর দায় বিএনপিকে নিতে হবে বলেও মন্তব্য করেছেন। প্রশ্ন হলো, দেশের রাজনৈতিক বাস্তবতায় সত্যি কি রাজনৈতিক দল এবং দলের কার্যক্রম নিষিদ্ধের দায় বিএনপি নিজেই কাঁধে তুলে নিল? প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলছেন, বিএনপি বিলটি পাশ করে জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়েছে এবং তার মতে আওয়ামী লীগ যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয়, তাহলে তো দুনিয়ার সব স্বৈর শাসককেই সম্মান করতে হবে। স্বাধীন মালিক অবশ্য বলেছেন, বিএনপি এমন পদক্ষেপ ভবিষ্যতে একই কায়দায় দল বা দলীয় কার্যক্রম নিষিদ্ধের ক্ষেত্র প্রস্তুত করলো। অধ্যাপক মাহবুবুল্লাহ বলছেন যে সরকার যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে এবং এতে দায়ের কোনো প্রশ্নই নেই বলে মনে করেন তিনি। এটা নিয়ে এক রাজনৈতিক অঙ্গনে বিতর্ক থাকবে, কারণ এইভাবে যদি রাজনৈতিক দল নিষিদ্ধ হয়, তাহলে ভবিষ্যতে বিএনপি এর শিকার হতে পারে, অন্য রাজনৈতিক দল হতে পারে। এবং আইন করে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষপাতী নয়। এটা 5ই আগস্টের পরে তারেক রহমানের আসার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেক নেতাই কিন্তু বলেছিলেন যে কোনো দলকে নিষিদ্ধ করার, আইন করে নিষিদ্ধ করার পক্ষপাতী নয়। রাজনৈতিক দল বিলীন হবে বা রাজনৈতিক দল অপ্রাসঙ্গিক হবে রাজনৈতিক বিকল্প শক্তিশালী রাজনৈতিক যখন পরিস্থিতি তৈরি হবে বা তার যুক্তি উত্থাপিত হবে, তখন অটোমেটিক অপ্রাসঙ্গিক হয়ে যাবে সেই সব রাজনৈতিক দল, যেসব রাজনৈতিক দল কে দেশের জনগণ আর গ্রহণ করবে না। আওয়ামী লীগ নিশ্চয়ই সেই অবস্থায় নেই। তাহলে এই বিষয়টি নিয়ে ভবিষ্যতে যদি আওয়ামী লীগ আন্তর্জাতিক মহলে উত্থাপন করে, তাহলে কিন্তু বিএনপি বেকায়দায় পড়বে, কারণ এর দায়টা কিন্তু এখন বিএনপি নিজের কাঁধে নিল। এবং আওয়ামী লীগের সাথে ভবিষ্যতে সমঝোতার একটা জায়গাও কিন্তু সংকুচিত হলো। তবে অনেকে বলেন, রাজনীতিতে যেহেতু শেষ বলে কোনো কথা নেই। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। পুরো ভিডিওটি কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।